ব্যোমকেশ আজ সকালেই কোথায় যেন একটা বেরিয়ে গিয়েছে। সে মাঝে মাঝেই এমন বেরিয়ে পড়ে। আসলে আমিও নিজের কাজ নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছি, তাই সে কখন আসে কখন যায় তার কোনো কিছুই আমার পক্ষে দেখা সম্ভব হয় না। সকালে যখন পুঁটিরাম চা দিয়ে গেল, জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ কোথায় রে? পুঁটিরাম কাপটা নামিয়ে রেখে কপালে ভাঁজ ফেলে বলল, দাদা বাবু তো সেই ভোরেই বেরিয়েছেন বাবু, এই একখানা মোটে বিস্কুট মুখে দিয়ে যাওয়ার সময় বললেন আজ নাকি ওনার ভিড়তে অনেক রাত হবে। বৌদিমণি, আমি অতবার করে ডাকলাম জল খাবারের জন্যই, কিন্তু দাদা বাবু যেন কানে নিলেন না। ওনার চোখে মুখে এক অদ্ভুত অস্থিরতা ছিল বাবু। আমি আর কথা বাড়ালাম না। জানি ব্যোমকেশ যখন কোনো রহস্যের সন্ধানে বেরোয় তখন আহার নিদ্রা সব ওর মাথা থেকে উবে যায়। ব্যোমকেশের এই হঠাৎ হঠাৎ বেরিয়ে যাওয়া আমাদের বাড়িতে নতুন কিছু নয়। পুঁটিরামও অভ্যস্ত হয়ে গেছে। কাপটা তুলে নিয়েও যখন দরজার দিকে পা বাড়ালো, আমার পরবর্তী বইটা নিয়ে আমি তখন বেশ ভেবে চলেছি। বইটার লেখা যেমন বইটা খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে, তাই কাজ দ্রুত গতিতে যেমন আমায় শেষ করতে হচ্ছে, তেমন অন্য কিছুর প্রতি মন কিংবা সময় কোনো কিছুই দিতে পারছি না। এমন অবস্থায় আজ দুপুরে ব্যালকনির কাছে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় ব্যোমকেশ ব্যালকনিতে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার অজিত? তোমার বইটা কত দূর? তোমার উপন্যাসের অপরাধীরা কি জেলের ঘানি টানতে শুরু করলো, নাকি তারা এখনো লেখকের কলমেই বন্দী হয়ে আছে? খুব বেশি বাকি নেই, আশা করছি আর দিন দুয়েক বুঝতে পারলেই হয়ে যাবে। তারপর পোস্ট বাকি সমস্ত কাজ পাবলিশাররা করে নেবে, সমস্যা নেই তাতে কোনো। প্রকাশকের কড়া নির্দেশ আছে ব্যোমকেশ, তাই এক নাগাড়ে কলম চালিয়ে যেতে হচ্ছে। মাথা তোলার তো সময় পাচ্ছি না বাবু, কাল রাত থেকে এক নাগাড়ে হাত চলছে আমার। তাড়াতাড়ি কাজটা শেষ করো। তোমায় আমার একটা কাজ করতে হবে। আমার এই নতুন কেসটায় তোমার মতো একজন তীক্ষ্ণ পর্যবেক্ষকের সাহায্য আমার চাই। তবে তার জন্য তোমার কাজ শেষ করে নিতে হবে, বুঝলে? অপরাধী বড় ধূর্ত অজিত, একা সবটা সামলানো কঠিন হয়ে পড়ছে। তাই বলছি, চটপট লেখাটা শেষ করো। কাজ শেষ করে নাও, তারপর না হয় তোমায় সবটা জানাবো। আমি ব্যোমকেশের কথা একটু অবাক হয়ে বললাম, বাবা, কি ব্যাপার? শিক্ষক আজ ছাত্রের কাছ থেকে সাহায্য চাইছে? কি হয়েছে বলো তো? কোনো সমস্যা, কোনো নতুন কেস নাকি? সকাল থেকে তোমার এই ছোটাছুটির কারণ কি কোনো বড় মাছ ধরা পড়া নাকি? নিশ্চয়ই কোনো কঠিন কেস পেয়েছো, যার জ্বর সহজে খুলছে না, তাই না? হ্যাঁ, নতুন একটা কেস হাতে এসেছে আর সকালেই। সেই কারণেই একবার বেরিয়ে পড়তে হয়েছিল। তবে তোমায় এখন কেসটা নিয়ে মাথা ঘামাতে হবে না। তুমি আগে কাজ শেষ করো, না হলে তোমারই সমস্যা হবে, বুঝলে? লেখাটা শেষের দিকে রয়েছে। এখন এই সমস্ত মাথায় ঢুকলে ব্যাপারটা গুলিয়ে ফেলবে। তুমি বরং তোমার কাজ শেষ করে নিয়ে তারপর আমায় জানাও। এই দুদিন আমি নিজের মতো করে কাজ করে নিচ্ছি। আমি চাই না আমার রহস্যের জালে জড়িয়ে তোমার উপন্যাসের ছন্দ নষ্ট হোক। একটু আভাস তো দাও আমায়, আসলে ব্যাপারটা কি? অন্তত নামটা তো বলো, যাতে আমি একটু ভাবতে পারি। ব্যোমকেশ ব্যালকনিতে দাঁড়িয়েই একটা সিগারেট ধরানো, তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে সামনের দিকে তাকিয়ে বলল, এতক্ষণ হয়েছে, তবে খুনটা কে করেছে সে বিষয়ে কিন্তু কোনো সূত্র এখনো পাওয়া যাচ্ছে না। তবে যেদিন খুন হয়েছে তার দুদিন আগে থেকে ওই বাড়ির আশেপাশে কালো চাদর গায়ে দেওয়া একজনকে দেখা গিয়েছিল কয়েকবার, কিন্তু খুন হওয়ার পরে তাকে আর দেখা যায়নি। পুলিশ অনুমান করছে ওই কালো চাদর ঢাকা দেওয়া লোকটার সাথে খুনের কিছু একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। প্রতিবেশীদের জিজ্ঞেস করতে তারা বলল, লোকটা রাতের দিকে আসতো, কয়েকবার টহল দিত, তারপর যেন বাতাসের মতো মিলিয়ে যেত। ওই কুচকুচে কালো চাদরটাই এখন আমাদের একমাত্র দৃশ্যমান সূত্র। তাই নাকি? এখন কি হয়েছে আর কতদিন হলো? কালো চাদর? ব্যাপারটা তো বেশ রহস্যময় শোনাচ্ছে গো। কেউ কি ওকে চিনতে পেরেছে? ওর মুখ কি কেউ দেখেনি? ব্যোমকেশ কিছু একটা বলতে যাবে, ঠিক তার আগেই ব্যালকনির দিকে বৌঠানকে আসতে দেখা গেল। ব্যোমকেশ তাড়াতাড়ি হাতের সিগারেটটা হাতের মুঠোর মধ্যে খুব কায়দা করে ধরে ফেলল, কিন্তু সমস্যা হলো ধোঁয়া তো চারপাশে এখনও উড়ছে। বৌঠান হাওয়ায় গন্ধ শুঁকতে শুঁকতে আমাদের সামনে এসে দাঁড়ালো, তারপরে বলল, আবার আবার তুমি সিগারেট খাচ্ছ? তোমায় না বলেছি সিগারেট খাবে না, ওটা ভালো নয়।
তুমি কেন আমার কথা শোনো না বলো তো? অজিত ঠাকুরপো, তুমিও কি ওকে বারণ করতে পারো না? বৌঠানের দৃষ্টির সামনে ব্যোমকেশ তখন ধরা পড়া অপরাধীর মতো কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। আমি পাশ থেকে আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু বৌঠানের ভ্রু কুঁচকানো দেখে শব্দগুলো গলার ভেতরেই আটকে গেল। আরে না না, আমি তো জাস্ট অজিতের সাথে ওর নতুন বইয়ের ব্যাপারে কথা বলছিলাম। তুমি অকারণে রাগ করছো। আমি তো জাস্ট অজিতের উপন্যাসের বিষয়ে কথা বলছিলাম। সত্যের অন্বেষণ করো ঠিকই, কিন্তু সত্য লুকানোর ব্যাপারে আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু অত সহজ নয়। ধোয়ার গন্ধে বারান্দায় টেকা যাচ্ছে না, আর তুমি বলছো অকারণে? হাতটা দেখি, মুঠো করে রেলিংয়ের ওপাশে সরিয়ে রেখেছো কেন? দেখাও দেখি, হাতটা দেখি। আমার মনে হলো ব্যোমকেশ ব্যালকনির দেওয়ালের দিকে হেলান দিয়ে খুব সন্তর্পণে হাতটা ব্যালকনির বাইরে নিয়ে সিগারেটটা নিচের দিকে ফেলে দিল। তারপর বৌঠানের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, এমন সময় নিচ থেকে পুঁটিরামের চিৎকার শুনতে পেয়ে আমরা নিচের দিকে তাকিয়ে দেখি ব্যালকনির নিচেই দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর চিৎকার করছে। ও বাবা গো, পুড়ে গেল গো! ও দাদা বাবু, ও বৌদিমণি, এই আকাশ থেকে আগুন পড়লো নাকি? এই হাতটা যে সেঁকা খেয়ে গেল গো! আরে, কে ফেললো এই সিগারেটের টুকরো? হাতটা যে ফোসকা পড়ে গেল! এরপরেই ব্যাপারটা যে কি হয়েছিল তা তো আর বলার অপেক্ষা রাখে না। বৌঠান একবার কড়া চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে সরাসরি নিচের দিকে চলে গিয়েছিল। আমরাও গেছিলাম, গিয়ে দেখলাম ব্যোমকেশের ফেলে দেওয়া সিগারেটটা একেবারে সোজা গিয়ে পড়েছে পুঁটিরামের ডান হাতের উপরে। খুব একটা ক্ষতি হয়নি, তবে সামান্যই করেছে। তবে পুঁটিরাম আসলে একটু বেশি ভয় পেয়ে গেছে। সে যাই হোক, পুঁটিরামকে কোনোভাবে শান্ত করা হলো। বৌঠান দুবার কড়া চোখে ব্যোমকেশের দিকে তাকালেও মুখে কিছুই বলল না। আমি আর ব্যোমকেশ তখন ব্যোমকেশের ঘরে এসে বসলাম। তারপরে বললাম, তা পুঁটিরামের হাতের জ্বালা তো মিটলো, এবার আসল ঘটনাটা বলো। তোমার সেই কালো চাদরের রহস্যটা কি? কালো চাদরের রহস্যটাই তো এখনো উদ্ঘাটন করা যায়নি অজিত। খুনি কোনো অপার্থিব ছায়া নয় অজিত, সে রক্ত মাংসের মানুষ, যে আমাদের আশেপাশেই অলিতে গলিতে কোথাও লুকিয়ে আছে। কিন্তু কে সে? আমি সেটাই খোঁজার চেষ্টা করছি। কেন হয়েছে তার কোনো মোটিভ স্পষ্ট নয়। তাছাড়া রাতের বেলা বাড়িতে বাকি লোকেরা থাকলেও তারা কিন্তু কেউ কিছুই বুঝতে পারেনি। সকালবেলা বাড়ির সামনের বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে, অথচ দেখে মনে হয় মৃত্যুটা হয়েছে সন্ধ্যের একটু পরে। ও হ্যাঁ, মৃত্যু হয়েছে আজ দিন তিনেক হয়েছে। কেসটা আমার হাতে এসেছে, তবে তুমি তো জানোই অজিত, আমি একা একা কোনো কেস তদন্ত করি না। তুমি দুদিনের মধ্যে কাজ ছেড়ে নাও, তারপর দুজনে মিলে একসাথে কাজে লেগে পড়ব, ঠিক আছে? এই কালো চাদরের আড়ালে যে বীভৎস মুখটা লুকিয়ে আছে সেটা আমাদের একসাথেই টেনে বের করতে হবে। ব্যোমকেশের এসব কথা শুনে একটু ভালোই লাগলো। ব্যোমকেশ আমায় ছাড়া কোনো কেসে তদন্ত করে না, একথা ডাহা মিথ্যে। কেসের প্রয়োজনে সে একা একা অনেক সময় আমায় না জানিয়েও বেরিয়ে পড়ে। আর ব্যোমকেশের মুখ থেকে কথা বার করা যে অসাধ্য তা কি আর বলতে হয়? কিন্তু তবুও আমি জানি ব্যোমকেশ প্রতিটা সময় যতটা সম্ভব সে আমায় তার পাশে রাখে, তাই বড় ভালো লাগলো। আমি বললাম, ঠিক আছে, দুটো দিন যাক, পরশুদিন থেকে না হয় আমি তোমার সাথেই থাকছি। যাই, কাজটা যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে রাখি। এলাম গো। আমার কাজ শেষ হতে কিন্তু দুদিন লাগলো না, লেগে গেল প্রায় 3-4 দিন। এই কয়েকটা দিন ব্যোমকেশকে খুব অস্থির দেখেছি। সারাক্ষণ ড্রয়িং রুমে বসে ডায়েরিতে কী যেন নোট করত। বৌঠান খাবারের জন্য বারবার ডেকেও কোনো সাড়া পেত না। তবে এই সমস্ত কিছু শেষ করার পরে যখন ব্যোমকেশকে গিয়ে সে কথা জানালাম, তখন ব্যোমকেশ খুশি হয়েই বলল, বাহ, চলো তাহলে একবার মার্ডার স্পটটা তোমাকে দেখিয়ে নিয়ে আসি। আর কয়েকটা ব্যাপার তোমার সাথে আলোচনা করতে হবে, তোমার সেটা দেখা দরকার, বুঝলে? চলো চলো, বেরিয়ে পড়া যাক। ট্যাক্সি নিচেই তৈরি আছে, সময় নষ্ট করা ঠিক হবে না। ব্যোমকেশের সাথে রাস্তায় আস্তে আস্তে আগের সমস্ত বিষয় আমি শুনে ফেললাম। যিনি মারা গেছেন তার নাম জয়ন্ত কুমার সাহা। ভদ্রলোককে তার বাড়ির বাগানের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে। এই সমস্ত কিছুতে একমাত্র সূত্র রয়েছে যে ছুরি দিয়ে খুন করা হয়েছে, সেই ছুরি পাওয়া গেছে মৃতদেহের পাশেই। ছুরিতে হাতের ছাপ রয়েছে, অথচ সে হাতের ছাপের সাথে ওই বাড়ির কারোর হাতের ছাপ মিলছে না। অর্থাৎ বাড়ির কেউ এই কাজটা করেনি। ও বাড়িতে জয়ন্তবাবুর স্ত্রী আর তার মেয়ে রয়েছে। তারাও সকলে এক বাক্যেই বলছে সেদিন রাতে যে কি হয়েছিল তার কোনো কিছুই ওরা জানে না। আসলে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাড়ির বাগানে হাঁটাচলা করার অভ্যেস জয়ন্তবাবুর আগে থেকেই ছিল। খাওয়া দাওয়া সেরে ওরা তাই নিজেদের মতো দোতলার ঘরে ঘুমোতে চলে যায়। জয়ন্তবাবু ইচ্ছে করেই নিচের তলায় থাকতেন, যাতে যখন ইচ্ছে তিনি বাইরে বেরোতে পারেন,
কারণ তার একটু অনিদ্রা রোগ ছিল, মাঝে মাঝে রাতে ঘুম হতো না। তাই তার বাইরে যাওয়ার ব্যাপারটা নিয়ে সবাই খুব একটা চিন্তিত নয়। কিন্তু পরদিন সকালে যখন তার মৃতদেহ বাড়ির বাগানের মধ্যে পাওয়া যায়, তখন সবাই একটু আতঙ্কিত হয়ে পড়ে। হ্যাঁ, শীঘ্রই পুলিশকে অবশ্যই খবর দেওয়া হয়। পুলিশ যতক্ষণে এসে পৌঁছয় ততক্ষণে ব্যোমকেশ ব্যাপারটা জানতে পেরে গেছে। তবে জয়ন্তবাবুর যে তেমন কোনো শত্রু নেই সে ব্যাপারটা তার স্ত্রী এবং মেয়ে জানিয়েছে। জয়ন্তবাবুর ইদানিং কেমন কোনো কার্যকলাপের ব্যাপারও জানতে পারেনি, যাতে তাকে খুন হতে হয়। তবে ওই কালো চাদর ঢাকা দিয়ে একটা লোকের কথা কিন্তু অনেকেই বলেছে। আমরা যখন জয়ন্ত কুমার সাহার বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন বেশ বেলা হয়ে এসেছে। ব্যোমকেশ বোধহয় আগে থেকে জানিয়ে দিয়েছিল আমরা আসব। তাই বাড়িতে দরজা ধাক্কা দিতে এক ভদ্রমহিলা এসে দরজা খুলে দিয়ে ব্যোমকেশকে দেখে বলল, ব্যোমকেশবাবু, আপনি আর কিছু জানতে পারলেন? আমি আপনার তদন্তের উপর অত্যন্ত ভরসা করি, আর আমার বিশ্বাস এই খুনের কিনারা যদি কেউ করতে পারে তবে সেটা আপনি। আমার তো যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গেছে। এখন খুনি শাস্তি পেলে মনের জ্বালাটা একটু জোড়ায়। কিভাবে যে বাকি জীবনটা কাটাবো কে জানে। আমার ছোট্ট মেয়েটা সারাক্ষণ বাবার কথা জিজ্ঞাসা করে ব্যোমকেশবাবু। আমি ওকে কি উত্তর দেবো একটু বলতে পারেন? ও তো বিশ্বাসই করতে পারছে না যে ওর বাবা আর কোনোদিন ফিরেই আসবে না। কথাটা বলেই ভদ্রমহিলা খানিক ডুকরে কেঁদে উঠলেন। ওনার কষ্ট বোঝার হয়তো ক্ষমতা আমার বা ব্যোমকেশ কারোরই নেই। আমার একটু মনে মনে মায়াই হচ্ছিল, তবে ব্যোমকেশকে দেখলাম ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আপনি নিজেকে সামলান চারুকলা দেবী। এই মুহূর্তে আপনার শক্ত হওয়াটা অত্যন্ত প্রয়োজন। আপনি এখন অতীতের কথা ভাববেন না। আর সত্য কখনো চাপা থাকে না। আমি তদন্ত চালিয়ে যাচ্ছি আমার নিজের মতো করে। তবে এখনও তেমন কিছু জানা যায়নি, তবে খোঁজখবর চলছে। আর সেই কালো চাদর গায়ে দেওয়া লোকটার খোঁজ চালানোর চেষ্টা করা হচ্ছে। চিন্তা করবেন না, কিছু না কিছু একটা বেরিয়ে আসবে। এখন আমরা কয়েকটা ব্যাপারে কথা বলতে এসেছি। আশা করি তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। একই কথা বলছেন আপনি? আমার অসুবিধা হবে কেন? আমিও তো চাই আমার স্বামীকে যে খুন করেছে সে শাস্তি পাক, আর আপনারা তো সে কাজটাই করছেন। আসুন আসুন। আসলে মেয়ের পড়াশোনাটা বন্ধ রাখতে পারছি না। এই স্কুলে পাঠিয়ে দিয়ে সবে বাড়ি ফিরলাম। বুঝতেই পারছেন তো, একা হাতে আমার এখন সবই সামলাতে হচ্ছে। ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে ব্যোমকেশবাবু। যেখানে বসে উনি খবরের কাগজ পড়তেন সেই চেয়ারটার দিকে তাকালে বারবার ওর কথা মনে পড়ে যায়। শান্ত হন, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমাদের সহযোগিতা করবেন কিভাবে? শোকের মুহূর্তে ভেঙে পড়লে আসল খুনি কিন্তু আড়ালেই থেকে যাবে। আপনাকে লড়তে হবে। ভদ্রমহিলা কিন্তু আমাদের জন্য চা করে নিয়ে এলেন। তারপর চায়ের কাপে চুমুক দিতে দিতে তিনি আগে বললেন, বলুন ব্যোমকেশবাবু, আপনি নতুন করে কি আর কিছু জানতে চান? আমি যা জানতাম তার সবটাই তো আপনাকে খুলে বলেছি। এরপর আপনি যেটা জিজ্ঞাসা করবেন তার সঠিক উত্তর যদি আমার জানা থাকে তবে আমি সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। পুলিশ তো বারবার একই কথা জিজ্ঞেস করে গেল। আমি কি আর নতুন কিছু বলতে পারবো? তবু আপনারা একবার চেষ্টা করে দেখুন। আপনি নিশ্চয়ই খুলে বলেছেন, তবে আরও একবার শুনলে আমার কাজ করতে সুবিধে হবে। তাতে তো আপনার কোনো সমস্যা নেই। আপনার এখন মন ঠিক নেই। মনের ভুলে অনেক সময় ছোট ছোট তথ্য এড়িয়ে যায়। সেগুলোই আমি খতিয়ে দেখতে চাই। চারুকলা দেবী মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। তারপরে বললেন, দেখুন ব্যোমকেশবাবু, আমার স্বামীর কোনো শত্রু আছে কিনা সেই ব্যাপারে কিন্তু আমি এখনো কিছুই বলতে পারবো না। তার যদি কোনো শত্রু থেকেও থাকে তাহলেও সে ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আসলে উনি নিজের কাজকর্ম সমস্ত কিছু নিয়ে একটু একাই থাকতে ভালোবাসতেন। তাই এসব ব্যাপারে আমার সাথে তার খুব একটা কথা তো হতো না। যেদিন রাতে তিনি মারা যান সেদিন রাতেও খাওয়া দাওয়ার পর উনি নিজের মতোই নিজের ঘরে গিয়েছিলেন। পরে কখন যে উঠে বাইরে গেছেন আমি তাও বুঝতে পারিনি। পরদিন সকালে দরজা খোলা দেখতে পেয়ে কেমন যেন আমার খটকা লাগে। আর তারপর তো আপনার স্বামী মারা গেছেন সেটা বেশ কয়েকদিন হয়ে গেছে। আশা করি পুলিশের যা জানার দরকার তারা জানতে পেরেছে। মৃতদেহ দাহ করাও হয়ে গেছে। এখানে আপনাকে একটা নতুন প্রশ্ন আমি করতে চাই। সেটা হলো এই যে, এই কদিনে আপনার বাড়ির ওপর কেউ নজর রেখে চলেছে, কিংবা আপনি যখন বাইরে যাচ্ছেন আপনাকে কেউ অনুসরণ করছে,
এমনটা আপনার মনে হয়েছে? কোনো অপরিচিত লোক বা কোনো সন্দেহজনক আনাগোনা কি চোখে পড়েছে? ব্যোমকেশের এমন একটা কথায় চারুকলা দেবী কেমন যেন অবাক হলেন। তারপরে একটু ভেবে নিয়ে বললেন, না ব্যোমকেশবাবু, তেমন কিছু তো আমার মনে পড়ছে না। বাড়ির ওপরে আবার কেউ নজর রাখতে কেন যাবে? আমরা তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি। তবে আমাদের ওপর কারোর কিসের আক্রোশ থাকতে পারে? ভয় পাবেন না চারুকলা দেবী। সত্য গোপন রাখলে বিপদ আরও বাড়ে। আমরা সব সময় আপনার ওপর নজর রাখছি। আচ্ছা, আপনি কি কোনো কালো চাদর পরা লোককে আজ আশেপাশে দেখেছেন? না, আসলে আমি তো কাউকেই দেখিনি। তবে আশেপাশের প্রতিবেশীরা বলছে তারা নাকি জয়ন্ত যেদিন খুন হলো তার আগের দিন অবধি দেখেছে লোকটাকে, কিন্তু ও মারা যাওয়ার দিন থেকে আর দেখা যায়নি। কালো চাদরে ঢাকা লোকটা কিন্তু আপনার বাড়ির উপরেই নজর রেখেছিল। সে যদি আপনার স্বামীর উপর নজর রাখত, তাহলে সে যখন বাড়ির বাইরে যেত তখনও তার উপর নজর রেখে চলত। তাহলে আপনার স্বামী অন্তত কিছু আপনাকে বলতো, কিংবা অন্য কাউকে তো বলতে সেটা বলেনি। আমাদের তো কোনো বিশাল গুপ্তধন নেই। আর শত্রুতা যদি জয়ন্তর সাথেই ছিল, তবে আমার আর আমার মেয়ের পিছু কেন নেবে কেউ? আমি তো সাধারণ এক গৃহবধূ, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। সে যাই হোক, কিন্তু সেই বাড়ির উপরে নজর রেখে চলেছে। আর এই কারণেই কথাটা আমি জিজ্ঞাসা করলাম আপনার কাছে। আপনার কি মনে হয়েছে এখনো সেই কাজটা কেউ করছে? একটু ভেবে দেখুন চারুকলা দেবী। চারুকলা দেবী এবার যেন বেশ কিছুক্ষণ ভাবলেন। তারপরে বললেন, আসলে ব্যোমকেশবাবু, রাতের বেলা বাড়ির বাইরে যদি কেউ নজর রেখেও চলে, তাহলেও সে ব্যাপারে আমি তেমন কিছু বলতে পারবো না। কারণ মেয়েকে আমি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই। দরজা সমস্ত কিছুই তো ভেতর থেকে বন্ধ থাকে, এমন অবস্থায় জানালাগুলোও বন্ধ থাকে। তাই কাউকে দেখার কোনো রকম সুযোগও তো আমার কাছে নেই। এখন তো আরো ভয়ে দরজা জানলা সব বন্ধ করে রাখি। অর্থাৎ যদি কেউ নজর রেখেও চলে, সে ব্যাপারটা আপনি নিজে বুঝতে পারবেন না। একটা কথা বলুন, আপনার স্বামী মানে জয়ন্তবাবুর কাছে এমন কিছু ছিল যেটা বেশ দামি, কিংবা এমন কিছু যার সাথে একটা রহস্য জড়িয়ে থাকতে পারে? কোনো গোপন নথি বা অতি মূল্যবান কোনো কিছু? ঠিক বলতে পারছি না, তবে কেমন জানি মনে হয় তার কাছে কিছু একটা ছিল। সম্প্রতি মাসখানেক আগে হবে, উনি অনেক টাকা খরচ করে কিছু একটা কিনেছিলেন। আমার কিছুটা বলেছিলেন, তবে জিনিসটা আমি দেখিনি। আর সেটা কি ব্যাপারে আমার জানা নেই। উনি শুধু বলেছিলেন যে, চারু, দুর্দিনের জন্য একটা বড় ভরসা জোগাড় করেছি, কিন্তু সেই জিনিসটা কি তা আমায় বলেনি। আপনার স্বামীর ঘরে কিংবা অন্য কোথাও সেটা কি থাকতে পারে? আলমারি বা সিন্দুক কি খুব ভালো করে দেখা হয়েছে? চারুকলা দেবী মাথা নাড়িয়ে বোঝালেন তিনি এ ব্যাপারে কিছু জানেন না। আমি এতক্ষণ ধরে চুপ করে ওদের কথা শুনে চলেছিলাম। এবারে বললাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি যে জিনিসটার কথা বলছো সেটা কি, আর উনিও তো কিছু একটা কথাই বলছেন, সেটা কি না জানা থাকলে তো সেটা খুঁজে বের করা যাবে না। অন্ধকারে হাতরে তো লাভ নেই, অন্তত একটা বর্ণনা না পেলে কি খুঁজবে? আমি শুধু ভাবছি সেটা আসলে কি হতে পারে। হয়তো কোনো ব্লুপ্রিন্ট, কিংবা কোনো অমূল্য প্রত্নতাত্ত্বিক বস্তু, যা ওই কালো চাদরের লোকটাকে প্রলুব্ধ করেছে। তার জন্য জয়ন্তবাবুর ব্যবসার জায়গাটা তো দেখতে হবে। তার সাথে কার কার পরিচয় রয়েছে, এমনকি এ ব্যাপারে অন্য কেউ জানে নাকি? ব্যোমকেশবাবু, ব্যবসার কাজে উনি ঠিক কার সাথে লেনদেন করতেন সবটা আমাকে ভেঙে বলতেন না। তবে মাসখানেক ধরে দেখতাম উনি খুব অস্থির। মাঝরাতে প্রায় ফোন আসতো, আর সেই কথাবার্তাও হতো বেশ দীর্ঘক্ষণ ধরে। অস্থিরতার কোনো বিশেষ কারণ কি আপনি ধরতে পেরেছিলেন? কোনো দেনা পাওনা বা কারোর সাথে শত্রুতা? না অজিতবাবু, উনি শুধু বলতেন, চারু, একটা বড় সুযোগ সামনে এসেছে, একবার সফল হলে আমাদের ভাগ্য খুলে যাবে। এর বেশি কিছু জিজ্ঞাসা করলে আমাকে এড়িয়ে যেতেন। এর মধ্যে যদি কখনো আপনার মনে হয় আপনার বাড়ির ওপর কিংবা আপনাদের ওপর কেউ নজরে রাখার চেষ্টা করছে, সাথে সাথে আপনি পুলিশকে কিংবা আমায় জানাবেন। এই ব্যাপারটা কিন্তু একটুও গাফিলতি করবেন না, তাতে আপনাদেরও বিপদ হতে পারে। চারুকলা দেবীর মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। তিনি একটু শাড়ির আঁচলটা মুখ মুছে হেসে বললেন,
আমার আর কিছুই তো রইল না ব্যোমকেশবাবু। নেহাত মেয়েটা রয়েছে তাই। তা আপনার মেয়ে কেমন আছে এখন? ও কি কারোর সাথে কথা বলছে? মেয়েটা একদম স্তম্ভিত হয়ে গেছে অজিতবাবু। সারাক্ষণ জানলার পাশে বসে বাইরে চেয়ে থাকে। ওর ভয়ার্ত চোখ দুটোর দিকে তাকাতে পারি না একদম। ভ্রান্ত চিন্তা ভাবনাকে মাথায় প্রবেশ করতে দেবেন না আপনি। আপনি শক্ত হয়ে থাকুন, সমস্যাটা ঠিক সমাধান হয়ে যাবে। আপনি শক্ত হয়ে না থাকলে কিন্তু আপনার স্বামীর খুনিকে খুঁজে বার করা যাবে না। পুলিশকে জানানো কি ঠিক হবে ব্যোমকেশবাবু? আমার তো ভয় হয়, তারা যদি আবার ফিরে আসে। যারা ওনার ওপর নজর রাখছিল, তারা কি আমার আর আমার মেয়ের কোনো ক্ষতি করবে? এখন আমরা উঠি। তেমন কোনো সমস্যা হলে আপনি টেলিফোন করে নেবেন। আচ্ছা, চলি চারুকলা দেবী। আসুন ব্যোমকেশবাবু, পরের বার যখন আসবেন তখন কিছু একটা ভালো খবর নিয়ে আসবেন কিন্তু। আচ্ছা ব্যোমকেশবাবু, খুনিটা কি আমাদের পরিচিত কেউ বলেই মনে হয় আপনার, নাকি কোনো ভাড়াটে লোক? এখনই কিছু বলা যাচ্ছে না, তবে জাল গুটিয়ে আনছে। ভালো থাকবেন। বেরিয়ে এসে রাস্তায় নামতেই আমি ব্যোমকেশকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ গো, এ তো বালির মধ্যে সুদ খোঁজার মতো অবস্থা। এত বড় শহরে এত লোকজনের মধ্যে একটা কালো চাদর ব্যবহার করা মানুষকে আমরা খুঁজে পাবো কি করে? আমাদের কাছে তো কোনো সূত্রও নেই। স্রেফ একটা কালো চাদরকে সম্বল করে এগোবো কি করে? সে যদি গা ঢাকা দিয়ে থাকতে চায় তাহলে তাকে খুঁজে বার করা সম্ভব নয়, কিন্তু সে যদি বাইরে বেরিয়ে আসে তাহলে খুঁজে বার করতেই হবে। শহরটা কত বড় ব্যোমকেশ, কত অলিগলি। সেখানে একজন ছায়াময় মানুষকে এইভাবে কতক্ষণ ধাওয়া করা যায়? অজিত, মনে রাখবে, কালো চাদরটা শুধু একটা পোশাক নয়, ওটা একটা মুখোশ। আর মুখোশ যারা পরে তারা আমাদের খুব পরিচিত কেউ হয়। এই তুমি মনে মনে কি ভেবেছো বলো তো? নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনা তুমি করেই রেখেছো। তোমার এই রহস্যময় চাহনি বলে দিচ্ছে তুমি ইতিমধ্যে কোনো না কোনো কুলকিনারা তো পেয়েই গেছো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আসলে জয়ন্তবাবুর সাথে তার ব্যবসার কাজে আরও যে কয়েকজন ছিল তাদের সাথে আমি একবার কথা বলে দেখেছি। জয়ন্তবাবু মানুষটা খুব একটা খারাপ নন। ব্যবসার কাজে মাঝে মাঝে হাত নোংরা করতে হয়, কিন্তু যেভাবে হলেও এমন একজন মানুষ যে হাত নোংরা করলেও খুব একটা খারাপ নন, সে কথা তার ব্যবসার এলাকায় এমনকি আশেপাশের কয়েকজনের কাছ থেকে জানা গেছে। আর সব থেকে বড় যেটা, সেটা হলো জয়ন্তবাবু নাকি বেশ সাহায্যকারী ছিলেন। কারোর কোনো সমস্যা হলেই জয়ন্তবাবু আগে এগিয়ে যেতেন। কিন্তু এমন একটা মানুষের শত্রু হলো কি করে? আমারও সেই একটাই প্রশ্ন অজিত। যিনি অন্যের বিপদে ঢাল হয়ে দাঁড়াতেন, তার নিজের বিপদকালে কেউ পাশে ছিল না কেন? ব্যবসার পার্টনাররা কি সবাই ওনার ওপর খুশি ছিল? কারোর সাথে কি ইদানিং কোনো মনোমালিন্য হয়েছিল? ব্যবসায়িক ঈর্ষা অনেক সময় খুনের মোটিভ হয়ে দাঁড়ায় কিন্তু। আমি কয়েকজনের সাথে কথা বলেছি। একজন তো বলেই দিল জয়ন্তবাবু নাকি ওনার ব্যবসায়িক নীতি নিয়ে খুব কড়াকড়ি করতেন। এটা অনেকেরই অপছন্দের ছিল। ব্যবসায়িক ঈর্ষা বড় বিষম বস্তু অজিত। তুমি ভুলে যাচ্ছ নাকি হে, যে মানুষ যত ভালো তার শত্রু হওয়ার সম্ভাবনা তত বেশি? কিন্তু তাহলে জয়ন্তবাবুকে যে খুন করলো, সে কি ওই লোকটাই যে কালো চাদর গায়ে দিয়ে ঘুরছিল? ব্যবসায়িক ঈর্ষা থেকেও তো এমনটা হতে পারে। ভালো মানুষেরও তো অনেক সময় শত্রু থাকে যারা ওনার উন্নতি সহ্য করতে পারে না। এখানেই আসল সমস্যা। আমি এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না যে দুজন লোক একই নাকি, কিন্তু ঘটনার পর থেকে কিন্তু এই ছেলেটিকে আর দেখা যায়নি যে কালো চাদর মুড়ি দিয়ে আসতো। অবশ্য তাকে ছেলে না বলে ভদ্রলোক বলাটা বেশি ঠিক হবে। তাকে জয়ন্তর বাবুর্চি মাত্র একবারই দেখেছিলেন। সে এমন কোথাও থাকে যেখান থেকে ঘরের ভেতরটা ভালোভাবে দেখা যায়। বাবুর্চি তো তাকে একবারই দেখেছিল। তার এই বিবরণ কি একদম নির্ভুল? জয়ন্তবাবু কি আগে থেকে লোকটার গতিবিধি টের পেয়েছিলেন? বাবুর্চি ছেলেটা বলছিল লোকটা নাকি জানলার বাইরে দাঁড়িয়ে বারবার ঘরের ভেতরে উঁকি মারত। তার মানে সে শুধু বাড়ির ওপর নয়, জয়ন্তবাবুর দৈনন্দিন রুটিনের ওপরও কড়া নজর রাখছিল। তাহলে তাকে খুঁজে পাওয়ার জন্য কোনো সূত্র কি আমাদের হাতে আছে? ব্যোমকেশ মাথা নাড়ালো, তারপরে বলল, সেই কারণেই জয়ন্তবাবুর স্ত্রীকে সাবধান থাকতে বলার পাশাপাশি তাকে নজরে রাখতে বললাম। আবার যদি সেই কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে আসল সমস্যা এখনো শেষ হয়ে যায়নি। কিন্তু
কিন্তু বাড়ির বাগানের ভেতরে ঢুকে খুন করার মতো সাহস একজন অচেনা মানুষের হবে কি করে? শত্রু যে অচেনা সেটা ভাবলে কি করে? শত্রু তো চেনাও হতে পারে, তাই না? আমার মনে হয় বরং আমাদের অন্য একটা কাজ করলে ভালো হয়। জয়ন্তবাবুর বাড়ির সামনে পুলিশের পাহারা বসানোর কথা বলছো তো? কিন্তু এতে শত্রু আরো সাবধান হয়ে যাবে। তুমি যতই সাদা পোশাকের পুলিশ বসাও না কেন, অন্তত চারুকলা দেবী তো ব্যাপারটা সম্পর্কে জানতে পেরে যাচ্ছেন, তাই না? পুলিশের উপস্থিতি মানেই অপরাধীকে সতর্ক করে দেওয়া। আমি চাই অপরাধী নিজেকে নিরাপদ ভেবে কোনো একটা ভুল করুক। আমি অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, সে কি, তুমি চারুকলা দেবীকে সন্দেহ করছো নাকি এই ব্যাপারে? একজন শোকাতুর স্ত্রী কিভাবে নিজের স্বামীকে মারতে যাবে? এ তুমি কি বলছো ব্যোমকেশ? ওনার তো কোনো যুক্তিসঙ্গত মোটিভ আমি দেখছি না। ব্যোমকেশের মুখে একটা রহস্যময় হাসি দেখা গেল। সেভাবেই সে বলে উঠল, যাকে দেখে যতটা সহজ বলে মনে হবে সে আসলে ততটা সহজ নাও হতে পারে, বুঝলে অজিত? দেখো, চারুকলা দেবীর কাছে কিন্তু সবকিছুই ছিল, সুযোগ ছিল, সময় ছিল। আমাদের শুধু তার একটা মোটিভ খুঁজে বার করতে হবে। জয়ন্তবাবুর সম্পত্তি খুব একটা কম নয়, সেক্ষেত্রে কোনো কিছু হতে পারে, কিংবা তাদের দুজনের মধ্যে কোনো ঝামেলার ক্ষেত্রেও হতে পারে। আর এমনটা তো হতেই পারে যে কালো চাদর মুড়িয়ে দেওয়া লোকটার ব্যাপারটা পুরোটাই ধাপ্পা। সে কথা তো আমাদের চারুকলা দেবী নিজেই বলেছেন। আর আশেপাশে অনেক লোক এমন থাকে যাকে একটু সন্দেহজনক বলে মনে হয়। তেমনি আশেপাশে দু একজনকে তিনিও হয়তো সে কথাটা বলেছেন, আর তাই তারা একই কথায় সম্মতি জানিয়েছে। চারুকলা দেবীকে দেখে তুমি অন্তত এটা বুঝতে পেরেছো কিনা জানি না যে তিনি নেহাত অতি সাধারণ কোনো ঘরোয়া নারীর মতো নন। তার মাথায় বুদ্ধি যেমন আছে, তেমন পরিস্থিতি তিনি ভালোই সামাল দিতে পারেন। তাই তাকে সন্দেহের তালিকা থেকে বাইরে রাখতে পারছি না। আর মোটিভ? আমরা ততক্ষণে বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে ব্যোমকেশ বলল, সেটাই তো খুঁজতে হবে অজিত, সেটাই তো খুঁজতে হবে। মোটিভ একটা না একটা আছে, সেটা চারুকলা দেবীর হোক কিংবা অন্য কারো। ব্যোমকেশ কথাটা বলে নিজের মনে ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে গেল। আমি থমকে দাঁড়িয়ে ভাবলাম, ব্যোমকেশ অন্য কার কথা বলছে আবার? তাহলে কি এই কেসে আর অন্য কেউ জড়িয়ে রয়েছে? কিন্তু আমায় তো তেমন কিছু বলেনি। ব্যোমকেশের এই রহস্যময়তা আমায় ভাবিয়ে তুলল। ও কি তবে এমন কিছু দেখেছে যা আমার চোখ এড়িয়ে গেছে? পরদিন সকালে উঠে দেখলাম ব্যোমকেশ বাড়িতে নেই। কুটিরামকে জিজ্ঞেস করতে বলল, দাদা বাবু তো সেই ভোরে বেরিয়েছেন বাবু। আজ বৌদিমণি কিন্তু খুব রেগে আছেন ওনার এই নাওয়া খাওয়া সারা ছুটোছুটি দেখে। আপনি একটু বুঝিয়ে বলুন না দাদা বাবুকে। আমি মুখ ধুয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছি, এমন সময় দেখতে পেলাম ব্যোমকেশ গেট থেকে বাড়ির ভেতরে ঢুকছে। আমি গলা তুলে বললাম, সকাল সকাল কোথায় বেরিয়েছিলে আবার? উঠে পড়েছ? সকাল সকাল একটু বেরোতে হলো আসলে। দাঁড়াও, উপরে এসে বলছি। ব্যোমকেশের বসার ঘরে আমি আর ব্যোমকেশ বসলাম। ব্যোমকেশ চুপ করে বসে রয়েছে দেখে আমি বললাম, কি ব্যাপার, চুপ করে বসে রয়েছো যে? কিছুই তো বলছো না, কোথায় গিয়েছিলে? তোমার এই হঠাৎ হঠাৎ উধাও হয়ে যাওয়ার বিষয়টা কিন্তু আমার একদমই ভালো লাগে না। কুটিরাম চায়ের ট্রে নিয়ে রুমে ঢুকলো। একটা টেলিফোন আসবে, সেটার জন্যই অপেক্ষা করছি। সেটা না আসা পর্যন্ত তোমায় কোনো কিছু বলাটা ঠিক হবে না। আসলে এই কেসে একটা অনুমান আমি করতে চলেছি, তবে তার জন্য টেলিফোন আসাটা খুব প্রয়োজন। আর টেলিফোনে আসা খবরের ওপর ভিত্তি করে আমার সাজানো ভাবনাটা দাঁড়াবে না মনে হয়। ব্যোমকেশ যে চুপ করে টেলিফোনের জন্যই অপেক্ষা করছে সেটা বুঝতে পারছিলাম, তবে এই কেসে আবার কোনো নতুন মোড় বাইরে বেরিয়ে এলো সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, যখন কথা বলবে না ভেবেছে তখন তার মুখ থেকে কথা বার করা যাবে না। আমি অপেক্ষা করে চলেছি, কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটু পরেই টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ চট করে উঠে গিয়ে টেলিফোনটা ধরতে অপর প্রান্ত থেকে বোধহয় কারোর গলা ভেসে এলো। আমি তার কিছুই শুনতে পেলাম না। কথা বলছে সেটা নিয়েও আমি খুব একটা ভাবতে চাইছিলাম না, কারণ এসব শুনে বাইরের দিকে চলে যাচ্ছি দেখে ব্যোমকেশ হাত তুলে আমায় থামতে বলল। আমি আবার নিজের চেয়ারে বসে পড়লাম। ব্যোমকেশ টেলিফোনে কথা শেষ করে আমার সামনে এসে বসলো, তারপরে বলল, দাসবাবুকে কয়েকটা ব্যাপারে খবর নিতে বলেছিলাম। দাসবাবু তার মধ্যে দুটো খবর দিতে পেরেছে, বাকিগুলো এখনো জোগাড় করার চেষ্টা চলছে। আচ্ছা, তুমি বলো তো, তোমার কি মনে হয়
এই জয়ন্তবাবুকে কে খুন করবে? যে কেউ হতে পারে, তার ব্যবসায়ী লাইনের কোনো লোক হতে পারে, কোনো কারণে তাদের মধ্যে বিভেদ হওয়ায় খুনটা করেছে। অথবা এমনটা হতে পারে রাতের বেলা চোর এসেছিল, হয়তো চোর বুঝতেই পারেনি জয়ন্তবাবু বাগানে রয়েছে, তার সাথে ধাক্কাধাক্কিতে চোর খুনটা করে বসে। আর তার চেয়ে বেশি হতে পারে কোনো ব্যক্তিগত শত্রুতা, এমন কেউ রয়েছে যার কথা আমরা এখনো জানতে পারিনি। ব্যবসায়িক ক্ষেত্রে জয়ন্তবাবুর শত্রু যাদের মনে করা যেতে পারে, তাদের মধ্যে একজন রয়েছে শহরের বাইরে, আর অন্যজন শহরে থাকলেও তার সাথে কথা বলে কিন্তু সন্দেহজনক কোনো কিছুই জানা যায়নি। অপরাধী যদি অলক্ষ্যে থাকে সে ব্যাপারটা আলাদা, কিন্তু জয়ন্তবাবুর বাড়ি থেকে কিছুই চুরি যায়নি। এমনকি মৃত অবস্থায় তার পকেটে একটা দামি পেন এবং বেশ কিছু টাকা জামার পকেটে ছিল, সেগুলো একই রকম ছিল। তাই চোর যে এসেছিল সেটা ধারণা করা যায় না। একমাত্র ব্যক্তিগত কোনো শত্রুর ব্যাপারটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেউ হয়তো জানতো রাতের বেলা। তুমি জয়ন্তবাবুর স্ত্রীকে সন্দেহের কথা বলেছিলে না, সে ব্যাপারটা কি হলো? তার বিরুদ্ধে কি কোনো প্রমাণ পাওয়া গেছে? চারুকলা দেবীর প্রতিটি পদক্ষেপ কি তুমি নজর রাখছো? কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে আবার দেখা গেছে জয়ন্তবাবুর বাড়ির বাইরে ঘুরঘুর করতে, কিন্তু লোকটা কেন ঘুরঘুর করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। লোকটাকে ধরে জেরা করলেই তো হয়, সবকিছুই সুরসুর করে বলবে তখন। সেটা সম্ভব নয় অজিত। কোনো প্রমাণ ছাড়া আমরা কাউকে এভাবে তুলে নিয়ে গিয়ে জেরা করতে পারি না। আইন সবার জন্য সমান অজিত, শুধু সন্দেহের বশে কাউকে আটকে রাখা যায় না। কিন্তু ওই লোকটার সাথে কেসের যে কোনো একটা সম্পর্ক আছে সেটা তো বোঝাই যাচ্ছে। তাহলে তুমি একে ছেড়ে দিচ্ছ কি করে? ওকে ছাড়লে তো আসল রহস্য কোনোদিনই উদ্ঘাটিত হবে না। ছেড়ে দিচ্ছি না, নজরে রাখা হচ্ছে। তেমন কিছু দেখলে তারপরেই তাকে গ্রেফতার করা যাবে। তবে লোকটা কিন্তু কিছুই করছে না। বড় একটা অদ্ভুত লাগছে এই বিষয়টা। ব্যোমকেশের কথায় আমি যেন একটু অবাক হলাম। ব্যোমকেশ কথাটা যেভাবে বলেছে তাতে মনে হলো লোকটা সত্যিই কোনো অদ্ভুত কাজ করেছে। তাই বললাম, কি কাজ করেছে বলো তো? সে কি পাঁচিল টপকে বাগানে ঢোকার চেষ্টা করছিল? বাড়িতে ঢোকার চেষ্টা করছিল নাকি? তেমন কিছু না। আমি যখন পুলিশের লোককে বাড়ির ওপর নজর রাখার জন্য রেখে এসেছিলাম, তাদের মধ্যে দুজন লোকটাকে দেখেছে। লোকটার গোটা শরীরটা কালো চাদরে ঢাকা, শুধু মুখটা দেখা সম্ভব। তবে তার পরনে একটা ধুতিটা বেশ ময়লা ধরনের। আর এই সমস্ত কিছুর মধ্যে লোকটা কিন্তু বাড়ির সামনের দিকে আসছে না। সে বারবার বাড়ির পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং পেছনের দিকে গিয়ে বাড়ির পাঁচিলের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তারপর নিজের মনেই যেন কিছু কথাবার্তা বলছে। পাহারাদার দুজনের মনে হয়েছে লোকটা আসলে পাগল। লোকটা নিশ্চয়ই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, তাই সে এমন করে। এমনকি চারুকলা দেবী নিজেও স্বীকার করেছেন, কাল রাতে লোকটাকে তিনি যখনই দেখেছেন তখনই লোকটাকে অদ্ভুত বলে মনে হচ্ছে তার মাথায় কোনো ছিট আছে। লোকটা কিন্তু কখনোই বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেনি। কিন্তু ওই লোকটার সাথে তাহলে জয়ন্তবাবুর খুনের কোনো সম্পর্ক নেই? লোকটা যখন বাড়িতে ঢুকেই না, তাহলে সেদিন রাতে বাড়িতে ঢুকে খুন করবে কেন? পাগল লোকের কি খুনের ক্ষমতা থাকতে পারে? সেটাই তো বুঝতে পারছি না অজিত, আসলে ব্যাপারটা কি হচ্ছে। দেখো, চারুকলা দেবী খুন করে থাকতে পারেন, কিন্তু তার মোটিভের অভাব। টাকা পয়সা বা অন্য কিছু হলে সেটাও মানা যায়, কিন্তু তার একটি মেয়ে রয়েছে। তাছাড়া জয়ন্তবাবুর সাথে তার সম্পর্ক খুব একটা খারাপও নয়। ওই বাড়িতে অন্য কোনো কাজের লোক বা চাকর বা অন্য কেউ নেই যারা এই কাজ করে থাকতে পারে। বাড়ির আশেপাশে যে লোকটাকে দেখা গেছে সে একটু পাগল, মানসিকভাবে অসুস্থ। সে এমন কাজ করবে কি করে? তাহলে এখানে থেকে যায় বাইরের কেউ, এমন কেউ যে জয়ন্তবাবুর পরিচিত, আর যে সেদিন রাতে ওই বাড়ির মধ্যে এসেছিল। নিশ্চয়ই এমন কেউ ছিল যার উপর জয়ন্তবাবুর অগাধ বিশ্বাস ছিল। আরও কিছু কথাবার্তার মধ্যে বৌঠান চা নিয়ে এলো। আমরা চা খেতে খেতে কেসের ব্যাপারে বেশিক্ষণ আলোচনা করতে পারলাম না, কারণ আমার একটু বেরোনোর প্রয়োজন ছিল। তা বেরিয়ে আমি যখন বাড়ি ফিরলাম তখন দুপুর পেরিয়ে গেছে। বাড়িতে এসেই শুনলাম ব্যোমকেশ কোথায় যেন বেরিয়ে পড়েছে। মনে মনে ভাবলাম, আবার কোথায় গেল? এই তো নিজেই বলছিল কেসটা এখনও কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে? বৌঠান কড়া গলায় জিজ্ঞেস করলো, ব্যোমকেশের কি দুপুরের খাবারের প্রতি দয়া মায়া বলে কিছু নেই ঠাকুরপো? আমি শুধু ম্লান হাসলাম।
আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে গিয়ে অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙলো তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। উঠে গিয়ে ব্যোমকেশের ঘরের সামনে যেতেই দেখতে পেলাম ব্যোমকেশের হাতে সিগারেট জ্বলছে। গোটা ঘর ধোঁয়ায় ভরে রয়েছে, আর ব্যোমকেশের সামনে খাতা। সে মাঝে মাঝে কিছু একটা লিখছিল, আর তার সাথে মাঝে মাঝে মাথা তুলে চোখ বন্ধ করে কিছু একটা ভাবার চেষ্টা করছিল। আমি দরজার এই পাশে দাঁড়িয়েছিলাম, তাই সে আমায় দেখে নিয়ে এক পা ঘরের ভেতরে রাখতে ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, ভেতরে চলে এসো অজিত, একটা নতুন খবর পাওয়া গেছে। মনে হয় কেসটা এবার সমাধান করা যাবে, বুঝলে? ব্যোমকেশের কথায় আমি একটু উৎসাহিত হয়ে ভেতরে ঢুকতে ঢুকতেই বললাম, কি হয়েছে বলো তো? অপরাধীকে ধরতে পেরে গেছো? না অজিত, তবে সেই যে কালো চাদর গায়ে দেয়া লোকটার কথা বলেছিলাম মনে আছে? সেই লোকটাকে কাল রাতে মৃত অবস্থায় পাওয়া গেছে জয়ন্তবাবুর বাড়ির পেছনের দিকে একটা ফাঁকা জায়গায়। তবে তার শরীরে আঘাতের চিহ্ন বলতে একমাত্র মাথায় কেউ ভারী কিছু দিয়ে আঘাত করেছে, আর সেই কারণেই সে মারা গেছে। কিন্তু এবার প্রশ্ন হলো, তার মানে তৃতীয় কেউ রয়েছে যে এই সমস্ত কাজগুলো করছে। কেসটা এবার আরো জট পাকিয়ে গেল অজিত। সাক্ষীটি খুন হয়ে যাওয়ার মানে খুনি খুবই সজাগ। হঠাৎ করে একটা সম্ভাবনা আমার মাথায় ঝিলিক দিয়ে উঠল। তাই বললাম, প্রথম থেকে আমরা ভাবছিলাম ওই কালো চাদর মুড়ি দেওয়া লোকটাই জয়ন্তবাবুকে খুন করেছে, কিন্তু এখন সে নিজেই খুন হয়ে গেছে। তাহলে তো আমার মনে হয় না জয়ন্তবাবুর খুনের সাথে তার কোনো সম্পর্ক রয়েছে, কারণ তার সঙ্গে যদি খুনের কোনো সম্পর্ক থাকতো তাহলে সেই ছুরিটা সে খুন করার পরে নিয়ে চলে আসতো, সেটা সেখানে ফেলে আসবে কেন? আর ছুরিতে থাকা হাতের ছাপ আর এই পাগল লোকটার হাতের আঙুলের ছাপ মিলিয়ে দেখলেই তো বোঝা যাবে আসল খুনি নিশ্চয়ই আড়ালে থেকে সব চাল চালছে ব্যোমকেশ। ওই কাজটাই আগে করা হয়েছে অজিত। ওটা করে জানা গেছে ছুরিতে এই লোকটির হাতের ছাপ ছিল না। অবশ্য সেটা আমি আন্দাজ করেছিলাম, কিন্তু এই লোকটাকে কে মারলো আর কেনই বা মারলো? আমার মনে হয় এই লোকটা জয়ন্তবাবুর খুন হওয়া দেখেছিল, কিংবা লোকটা এমন কিছু জানতো যা নিয়ে অপরাধীর ভয় ছিল, আর সেই কারণে তাকে খুন করে চিরদিনের মতো মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। অপরাধী নিশ্চয়ই জানতো যে এই পাগলটি যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। তাহলে অপরাধী এখন আর নতুন করে কিছু করবে না। জয়ন্তবাবুর খুন হয়ে গেছে, এই লোকটিও আপাতত শেষ। অপরাধী এখন নিশ্চিন্ত থাকবে। কিন্তু তাহলে অপরাধীকে ধরতে যে সমস্যা হয়ে যাবে। আমাদের এখন খুব সাবধানে পা ফেলতে হবে অজিত। অপরাধী যখন নিশ্চিন্ত হয় তখনই সে ভুল করে বসে। তোমার সন্দেহের তালিকায় এই মুহূর্তে কে কে আছে বলো তো? আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম ও জানলার বাইরের দিকে একদৃষ্টে চেয়ে আছে। ওর চোখে এক অদ্ভুত খেলে যাওয়া বিদ্যুতের চমক দেখতে পাচ্ছিলাম। সন্দেহের তালিকায় এখন অনেকেই আছে। জয়ন্তবাবুর ব্যবসার সাথে জড়িয়ে রাখা কয়েকজন এবং তার শত্রু। আর কেন জানি না, জয়ন্তবাবুর স্ত্রীকে আমি সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারছি না। তিনি কিছু তো একটা জানেন, এমন কিছু একটা যেটা এই কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। আর ওই খুনের মৃতদের পাশে ছুরি ফেলে রেখে যাওয়ার ব্যাপারটা, এই জিনিসটা তখনই হয় যখন খুনটা হয় আচমকা, পূর্ব পরিকল্পনা মতো হয় না। হঠাৎ রাগের মাথায় কেউ ছুরি চালিয়েছে, আর সেই অপরাধ বোধ বা আতঙ্ক ঢাকতেই এই নাটক। তাহলে এখন আমরা কি হাত গুটিয়ে বসে থাকব? খুনি যদি আবার হামলা করে? ব্যোমকেশ সিগারেটটা একটা পাত্রে চেপে দিতে দিতে বলল, এখন আর কিছুই নয়, এখন একটু অপেক্ষা করতে হবে। দাসবাবুকে দু একটা ব্যাপারে খোঁজ নেওয়ার কথা বলা হয়েছে। তিনি ব্যাপারগুলোর ব্যাপারে জানতে পারলে কেস সহজ হয়ে যাবে। মৃতের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, সেটা লোহার কিছু হতে পারে। আর এক্ষেত্রে কিন্তু আশেপাশে সেটা পাওয়া যায়নি। তার মানে এক্ষেত্রে খুনি অন্য কেউ। কয়েকটা খটকা অজিত, কয়েকটা খটকা আমায় কেসটা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু খটকাগুলোর সমাধান করতে পারলেই কেসটা আমার হাতের মুঠোয় চলে আসবে। যেমন ধরো ওই কালো চাদরওয়ালা পাগলটা, ওর উপস্থিতি কি নিছকই কাকতালীয়? ব্যোমকেশের কেসটা সমাধান করতে লেগেছিল আরও 2 দিন।
এই দুদিনের মধ্যে ব্যোমকেশকে আমি সবসময় ব্যস্ত দেখেছি। এই টেলিফোনে দাসবাবু কিংবা অন্য কারোর সাথে কথা বলছে, আবার এই কাজ করার ফাঁকে বেরিয়ে পড়ছে। কখন বাড়ি ফিরছে, কখন খাচ্ছে, কখন ঘুমোচ্ছে, তার কোনো কিছুই বোঝা সম্ভব নয়। মুটিরাম দুবার খাবার নিয়ে এসে ফিরে গেল। ব্যোমকেশ ঘরে নেই। বৌঠান দরজার চৌকাঠে দাঁড়িয়ে গজগজ করছিল। ব্যোমকেশ ফিরে আসার পর এই নিয়ে এই দুপুরে বৌঠানের সাথে বেশ কথা কাটাকাটি হয়েই গেল। তোমায় কতবার বলেছি, হাতে কেস থাকুক যাই থাকুক, স্নান খাওয়াটা অন্তত সময় মতো সেরে নাও। সেই তো তুমি বিছানায় শুয়েও জেগে থাকবে সেটা আমি জানি, তাই স্নান খাওয়াটা তো সময় মতো করে নিতে পারো। না হলে একবার বিছানায় পড়লে তখন তোমায় কে দেখতে আসবে? দেখেছো ঠাকুরপো, মানুষটা কালকে রাত থেকে এক ফোঁটা জলও মুখে দেয়নি। এইভাবে কি তদন্ত চলে? এখন এসব নিয়ে ভাবার সময় নেই গো। এখন এই কেসটার সমাধান করতে হবে। কেসটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তুমি ভাবতেও পারছো না। একটু বোঝার চেষ্টা করো। দুজনের প্রাণ গেছে, আরেকজন নিরপরাধ হয়তো ফাঁসতে চলেছে। আমি আর ভেবে কি করব বলো? সব কিছুর জন্য তো পুলিশ আছে, আইন আছে। সব সময় তোমাকে নিয়ে তো টানাটানি কেন হয় বলো তো বাপু? পুটিরাম দুবার ভাত নিয়ে ফিরে গেল, তুমি নাকি তখন ফাইলে নাড়াচাড়া করছিলে। এইভাবে যদি চলতে থাকে না, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো, এই বলে দিলাম। আহা, রাগ করছো কেন? আমি তোমায় কথা দিচ্ছি, কেসটার সমাধান হয়ে গেলে আমরা নিশ্চয়ই কোথাও একটা বেড়াতে যাব, ঠিক আছে? এবার রাগ কমেছে একটু, আশা করছি। 2 দিনের মধ্যেই কেসটার সমাধান হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না, দুটো খুন হয়ে গেছে। একটু সময় দাও, আমি কথা দিচ্ছি সব মিটিয়ে দেব। একটু ধৈর্য ধরো গো। মানুষের জীবনের চেয়ে বড় কিছুই হতে পারে না। আমি শুধু সত্যের মুখটা উন্মোচন করতে চাইছি। ব্যোমকেশের শেষের কথায় বৌঠানের রাগ বোধহয় একটু পড়ে এলো। খাবার দিতে দিতে তবু একটু কড়া গলাতেই বৌঠান বলল, সে কথা আমি অনেক শুনেছি, আর এই কথা যে তোমার শুধু মুখেরই কথা সেটা আমি জানি। আজ পর্যন্ত কি এমন কিছু হয়েছে? তুমি নিজেই বলো না। আচ্ছা, এখানে তো ঠাকুরপো রয়েছে, ঠাকুরপো বলুক। বলো তো ঠাকুরপো, ও কি কোনোদিন নিজের কথা রেখেছে? ঠাকুরপো তুমিই বলো, তোমার বন্ধু কি কোনোদিনও আমাদের নিয়ে গঙ্গার ওপার ছাড়া আর কোথাও গেছে? গত বছরও তো পুরী যাওয়ার কথা বলে সেই মক্কেলের বাড়ি গিয়ে বসে রইল। আমি এ কথার কোনো উত্তর করলাম না, কারণ এই সময় কথা বলতে যাওয়াটা বোকামি। আমি চুপচাপ নিজের মতো খেতে লাগলাম। এদিকে ব্যোমকেশ আর বৌঠানের মধ্যে বেশ খানিকক্ষণ কথাবার্তা চলতে লাগলো। শেষে ব্যোমকেশ বলল, আচ্ছা, এই কেসটা শেষ হোক, তারপর তোমায় নিয়ে আমরা একবার কোথাও থেকে ঘুরে আসব। অজিতের সামনে তোমায় আমি কথা দিলাম, এবার আর কথার খেলাপ হবে না। তুমি বরং সুটকেসটা গুছিয়েই রাখো। এই কেসের ঝামেলাটা মিটলে আমরা কোথা থেকে একটা ঘুরে আসব। ব্যোমকেশের কথার যে দাম আছে সেটা বৌঠান নিজেও জানে, তাই এরপরে আর কিছুই না বলতে পেরে রাগে গজগজ করতে লাগলো। ব্যোমকেশ কিন্তু সেদিকে তেমন পাত্তা দিল না। নিজের মতো খাওয়া সেরে নিয়ে নিজের ঘরে গিয়ে ঢুকলো। একটু পরে আমিও সেখানে গেলাম। একটু অপেক্ষা করার পর নেহাত মজার ছলেই বলে উঠলাম, তাহলে ব্যোমকেশ, কেসের সমাধান এখনো পর্যন্ত হয়নি, তাই তো? হয়নি, তবে আশা করছি খুব শিগগিরই হয়ে যাবে। আর সেটা একদিনের মধ্যেও হয়ে যেতে পারে। রাতের অন্ধকার কাটলে যেমন আলো আসে, ঠিক তেমনই কিছু প্রমাণের অপেক্ষায় আমি আছি। আমি ব্যোমকেশের এমন একটা কথায় অবাক হলাম। বললাম, সে কি কথা, তুমি এখনো ধরতেই পারোনি অপরাধীকে? তাহলে একদিনের মধ্যে সমাধান হবে কিভাবে? তোমার আত্মবিশ্বাস দেখে তো অবাক হচ্ছি ব্যোমকেশ। তবে কি খুনি আমাদের আশেপাশেই আছে? ব্যোমকেশ মাথা নাড়িয়ে সম্মতি জানালো, কিন্তু নতুন করে আর কিছুই বলল না। আমিও আর এই বিষয়ে কিছুই প্রশ্ন করলাম না। ব্যোমকেশ আমায় নিজেই বলল আজকে রাতটা অবধি অপেক্ষা করতে, তারপর কাল সকালে সে আমার সমস্যাটা খুলে বলবে। আমিও অপেক্ষা করলাম, তবে রাতের বেলা যে ব্যোমকেশ নিজে বেরিয়ে পড়বে সেটা বুঝতে পারিনি। খবরটা পেলাম পরদিন সকালে, তাড়াতাড়ি উঠে ব্যোমকেশের ঘরে এসে। বৌঠান বলল, কেন ঠাকুরপো, তুমি জানো না সে তো কাল রাতেই বেরিয়ে পড়েছে? বলছিল আজ রাতটা তাকে বাইরেই থাকতে হবে, সকাল সকালই ফিরে আসবে। আসার তো সময়ও হয়ে গেল। মানুষটার শরীরটা যে কী ধাতু দিয়ে তৈরি আমি জানি না বাপু, এক ফোঁটা চা না খেয়ে কাল রাতে বেরিয়ে পড়েছে। আমি মনে মনে এবার একটু ক্ষুব্ধ হলাম। ব্যোমকেশ যখন রাতে বেরিয়ে পড়বে তখন সে কথা আমায় বলল না কেন? তাহলে কি এমন কোনো একটা কাজ এসে গেছে যেখানে আমি গেলে তাকে সমস্যায় পড়তে হতো? এমনটা হতেই পারে, কিন্তু মনে মনে একটা কৌতূহল অনুভব করতে লাগলাম। তাহলে কি ব্যোমকেশ আজই দুপুরের দিকে ধরে ফেলবে আসল খুনিকে? আর যদি সেটাই হয়, তাহলে অপরাধীটা কে?
ব্যোমকেশ যা সন্দেহ করেছে তাই কি? ব্যোমকেশ ফিরে এলো একটু দুপুরের দিকে। তার মুখে তখন যেন যুদ্ধ জয়ের মতো একটা রহস্যময় হাসি। আমাদের অপেক্ষা করতে বলে প্রথমে বাথরুমে চলে গেল। ভালো করে স্নান সেরে জামা কাপড় বদলে একেবারে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা যখন ব্যোমকেশের ঘরে বসলাম, তখন দেখি বৌঠানও সেখানে এসে হাজির। বৌঠানের এই একটা নতুন স্বভাব হয়েছে। কেসের সমাধান হয়ে যাওয়ার পরে বৌঠান সেই গোটা ব্যাপারটা ব্যোমকেশের কাছ থেকে শুনে নেয়। মাঝে মাঝে আমিও তার সাথে থাকি। মাঝে মাঝে সম্ভব না হলে ব্যোমকেশের কাছ থেকে সে অন্য কোনো সময় ব্যাপারটা শুনে নেয়। সেটা আমায় ব্যোমকেশ এসে বলেছে। আর তাতে একটা জিনিস ভালো, সে যাই হোক। আমরা সবে খাওয়া দাওয়া সেরে উঠেছিলাম বলেই হয়তো আর চায়ের পাটটা হলো না। ব্যোমকেশ এসে একটা সিগারেট ধরিয়ে নিজের মতোই টেনে চলেছিল জানলার ধারে দাঁড়িয়ে। কারণটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু পরে যখন বৌঠান সে দরজা দিয়ে ঢুকতে গেল তখন দরজাটা সামান্য ঠেলে ঢুকতে হলো। আসলে ইচ্ছে করেই দরজাটা ভেজিয়ে রেখেছিল, আর সেই সময়টুকুতে জানলার কাছে রাখা টেবিলের নিচে সিগারেটটা ঢুকিয়ে দিল। তারপর এমনভাবে বিছানা থেকে একটা খাতা তুলে নিয়ে চেয়ারে এসে বসলো যেন কোনো একটা কাজে টেবিলের কাছে গিয়েছিল। বৌঠান কিন্তু ঘরে ঢুকে নিজের চেয়ারে বসে কিছুক্ষণ বাতাসে গন্ধ শুঁকে বলে উঠল, আবার আবার তুমি সিগারেট খাচ্ছ? আমি কি গন্ধ বুঝতে পারি না ভেবেছো? সারাটা ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে আছে। সকাল থেকে রাত পর্যন্ত তোমার শুধু এই বিষ গেলা ছাড়া আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তাই না? ঘরটা একেবারে ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। হ্যাঁ গো অজিত ঠাকুরপো, তুমিও কি কিছু বলছো না ওকে? কোথায় কোথায়? না না, আমি তো সিগারেট খাইনি। তুমি বোধহয় বাইরে থেকে কোনো গন্ধ পাচ্ছিলে। কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। এই অজিত, তুমি কোনো গন্ধ পাচ্ছ? আমি জানি মাঝে মাঝে নীরবতা পালন না করাই শ্রেয়, তাই আমি বলে উঠলাম, আমি ঠিক বুঝতে পারছি না ব্যোমকেশ। আসলে কাল থেকে আমার সামান্য ঠান্ডা লেগে আছে, বুঝলে? নাকে সর্দি হয়েছে গো বৌঠান, কোনো গন্ধই বুঝতে পারছি না। বৌঠান আমার দিকে একবার তাকিয়ে তারপর নিজের চেয়ারে বসে পড়ল। তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, আচ্ছা এবার বলো তো, এই কেসটা কিভাবে সমাধান করলে? তুমি যে বলছিলে আজকের মধ্যেই সব জানতে পেরে যাবে। হ্যাঁ, আমি জানতে পেরেছি। এই কেসটা সমাধান হয়ে গেছে, আর তার জন্য আমায় কাল রাতে বেরোতে হয়েছিল। তুমি ভাবতে পারবে না কেসটা কোন দিকে গিয়েছিল। সত্যান্বেষণ সবসময় সোজা পথে চলে না, বুঝলে? আঁকা বাঁকা পথেও হাঁটতে হয়। ব্যোমকেশের কথায় আমি আর বৌঠান দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ কেমন যেন চুপ করে বসে রইল। তারপরে বলল, মৃতদেহ যেদিন আমি প্রথম দেখেছিলাম, একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম। বাড়িতে ঢোকার যে বাইরের গেট রয়েছে, সেই গেটটা বেশ ছোট। সেই গেট পেরিয়ে যে কেউ লাফ দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে। বাড়ির পেছনের দিকের পাঁচিলটাও খুব একটা বড় নয়। সেই পাঁচিলের উপরে ছোট ছোট কাচের টুকরো বসানো আছে, মানে তৈরি করা হয়েছে এমনভাবে যাতে পেছনের দিক থেকে কেউ বাড়িতে ঢুকতে না পারে, অথচ সামনের দিক থেকে খুব সহজেই বাড়িতে ঢোকা যায়। একটু ভালো করে লক্ষ্য করলে আরও বোঝা যাবে পেছনের দিকের পাঁচিলটা কিন্তু বেশ পুরনো, সামনের দিকেরটা নতুন, অর্থাৎ এটা পরে তৈরি করা হয়েছে। এই সব কিছুই আমায় প্রথমে কেমন যেন মনে করিয়ে দিয়েছিল কেসটার মধ্যে অদ্ভুত কিছু একটা রয়েছে। জয়ন্তবাবুর মৃতদেহ পাওয়া গেছে বাড়ির বাগানে, অথচ রাতের বেলা কেউ কোনো চিৎকার শুনতে পায়নি। অথচ জয়ন্তবাবুর মৃত্যু হয়েছে ছুরির আঘাতে। একজন কেউ ছুরি দিয়ে কাউকে খুন করবে, অথচ সেটা কেউ জানবে না, এটা কেমন করে হয়? অন্তত কেউ না কেউ তো চিৎকার শুনতে পেত, এখানে আশেপাশে সব জায়গাতেই বাড়িঘর রয়েছে। তারপরই আসে সেই কালো চাদরে জড়িয়ে থাকা লোকটা। আমার মনে হয় সেই লোকটাই বোধহয় এসবের পেছনে রয়েছে। কিন্তু ওই লোকটা যদি খুনি হবে, তবে চাদরটা পরে ঘুরে বেড়াবে কেন? আসলে ওটা তো স্রেফ দৃষ্টি আকর্ষণ করার উপায়। সেই কালো চাদর ঝরানো লোকটা যদি এসবের পিছনে না থাকে, তাহলে তার খুন হলো কেন? ওকে কেন পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো? জয়ন্তবাবুর খুন করেছিলেন আসলে তার পাশের বাড়ির ভদ্রলোক সদাশিব বিশ্বাস। জয়ন্তবাবুর ব্যবসায়িক ক্ষেত্রে তার শত্রু যারা থাকতে পারে, তাদের সবার সাথে কথা বলে আমি জানতে পেরেছিলাম জয়ন্তবাবু নতুন কোনো একটা ব্যবসা শুরু করতে চলেছেন। আর সেই খোঁজ নিতে গিয়েই জানা যায় সদাশিববাবুর সাথে তার নতুন ব্যবসা শুরু হয়েছিল। তবে আগেই বলেছি, ব্যবসায় জয়ন্তবাবু খারাপ পথ অবলম্বন করার মতো মানুষ ছিলেন না, কিন্তু সদাশিববাবু ছিলেন।
তাই সেই ব্যবসা শুরু হয়েছিল আজ থেকে প্রায় বছর খানেক আগে। তবে তার ব্যাপারে খুব বেশি কেউ জানতেন না। সদাশিববাবু যখন ব্যবসায় অসৎ পথ অবলম্বন করতে শুরু করেন, তখন থেকেই জয়ন্তবাবু তার কাছ থেকে আস্তে আস্তে সরে আসেন। আসলে রাতের বেলা জয়ন্তবাবু যখন বাড়ি থেকে বাগানের মধ্যে বের হতো, তখন আসলে কিন্তু তিনি শুধু হেঁটে বেড়াতেন না। মনে আছে, তার পকেটে একটা পেন থাকতো। মৃতদেহের কাছ থেকে আমরা শুধু পেন নয়, কাগজও পেয়েছি। সেই কাগজে কিছু হিসেবপত্র ছিল। আসলে স্বদেশী বাবুর ব্যবসার সাথে জয়ন্তবাবুর সরাসরি যোগ না থাকলেও তার টাকা সেই ব্যবসায়ী ছিল। তাই রাতের বেলা সবার অগোচরে তারা ব্যবসা নিয়ে কথাবার্তা বলতেন। আমার মনে হয় সেদিন তার ব্যবসা নিয়ে কোনো সমস্যা হয়েছিল। সদাশিববাবুর ব্যবসার খোঁজ নিয়ে জানতে পারা গেছে যে সেই ব্যবসাতে অনেকটা লোকসান হয়েছে, আর পুলিশ একটা কেস হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেটা হলে তো সদাশিববাবুর সাথে জয়ন্তবাবুরও ভয় রয়েছে। তাই বোধ হয় সেদিন এগুলো নিয়ে তাদের কথা কাটাকাটি হয়, আর সদাশিববাবু রাগের মাথায় হঠাৎ করে খুন করে বসে। যেহেতু রাগের মাথায় খুন করেছেন, তাই আর তিনি ওখান থেকে পালানোর কিংবা ছুরিটা নিয়ে যাওয়ার কথা ভাবেননি। এইসব ক্ষেত্রে হঠাৎ করে রাগের মাথায় খুন করে বসলে মানুষ সামান্য সময়ের জন্য হতভম্ব হয়ে যায়। তার হতভম্ব ভাব কেটে যাওয়ার পরেই তিনি তার বাড়িতে চলে যান। সদাশিববাবু ভেবেছিলেন অন্ধকার রাতে ওনাকে কেউ দেখতে পায়নি, আর চিৎকার শুনতে না পাওয়ার একটা কারণ হলো জয়ন্তবাবুর মুখ হয়তো সদাশিববাবু চেপে ধরে ছুরিটা বসিয়ে দিয়েছিলেন। বেশি সময় লাগেনি। ব্যোমকেশ এক নাগারে এতটা বলে থামতেই বৌঠান বলে উঠল, কিন্তু তাহলে ওই কালো চাদর জড়ানো লোকটাকে কে খুন করলো? সে তো নিছকই একজন সাধারণ মানুষ ছিল ব্যোমকেশ। ও কেন প্রাণ হারালো? আসল সমস্যাটা ওখানেই হয়েছিল। যদি সদাশিববাবু সেটা না করতেন, তাহলে হয়তো আমার এই কেসটা সমাধান করতে করতে আরও খানিকটা সময় লেগে যেত। কিন্তু যে সময় সেই কালো চাদরে ঢাকা লোকটা হঠাৎ করে মারা যায়, আমার মনে হয় সেই লোকটা আসলেই পাগল ছিল। কিন্তু খুন করার সময় কোনোভাবে ওই লোকটাকে দেখেছিল সদাশিববাবু। ওই পাগল যে কোনোদিন জয়ন্তর বাড়িতে ঢোকেনি, কিন্তু হ্যাঁ, সে কথা ঠিক, তার আশেপাশেই ঘুরে বেড়াতো। সেদিন হয়তো খুন করে পালাবার সময় সদাশিববাবুর সাথে দেখা হয়ে যায় ওই কালো চাদরে জড়িয়ে থাকা পাগলের সাথে। আর সেই কারণে সদাশিববাবু বোধ হয় ভয় পেয়ে যান। যদিও তখনই কিছু করার চেষ্টা তিনি করেননি, তবে পরে যখন আমরা কেসটা নিয়ে তদন্ত করতে শুরু করি, তখন তিনি ভয় পেয়ে যান। তাই সেদিন বাড়ির পেছনের দিকে গাছের তলায় ওই পাগলের মৃতদেহ পাওয়া যায়, তার মাথায় আঘাত লাগা অবস্থায়। কাজটা সদাশিববাবু করেছিলেন। পাগলটা ওনার খুনের একমাত্র চাক্ষুষ সাক্ষী ছিল অজিত। কিন্তু কাল রাতে তাহলে তুমি কি করছিলে? ব্যোমকেশ এবার হেসে উঠল। তার মুখে একটা সময় হাসে ঠিক কেসের সমাধানের সময়, যখন এমন একটা কিছু তার মুখ থেকে বেরিয়ে আসবে যেটা ধারণা করার মতো নয়, তখন তার মুখে আবার একটা হাসি দেখা যায়। আমি আর বৌঠান অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকতে ব্যোমকেশ বলে ওঠে, সদাশিববাবু ওই পাগলের মাথায় আঘাত করে সেখান থেকে চলে এসেছিলেন। সে যে মারা গেছে সে কথাটা তিনি পরে জানতে পেরেছিলেন পুলিশের কাছ থেকে। তবে মৃতদেহ কিন্তু তিনি দেখতে পেয়েছিলেন কিনা সে ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না। তবে আমার মনে হয় সদাশিববাবু সে সম্পর্কে কোথাও একটা দম নিয়েছিলেন। তার মনে হয়েছিল এই সমস্ত কিছুর মধ্যে কোনো একটা কেরামতি রয়েছে, কিংবা তিনি যখন ওই পাগলকে আঘাত করেছিলেন তখনও বোধহয় তার মধ্যে জীবন অবশিষ্ট ছিল। বিভিন্ন কারণ হতে পারে, সেসব নিয়ে আমার প্রয়োজনীয়তা ছিল না। আমি একটা ছোট্ট কাজ করছিলাম, ঠিক সেই পাগলটার মতো একটা কালো চাদর মুড়ি দিয়ে সদাশিববাবুর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিলাম কাল রাতে, আর তাতেই কাজটা হয়ে গেছে। তুমি কেন এই কালো চাদরওয়ালা পাগল সেজেছিলে? কারণ ছিল অজিত, কারণ ছিল। বাকি প্রমাণ তো আমাদের কাছে ছিলই। আজ সকালে তাকে তুলে নিয়ে গিয়ে সামান্য জেরা করতে বাকি সমস্তটাই তিনি স্বীকার করে ফেলেন, এবং এটাও বলেন যে তিনি খুনটা রাগের মাথায় করে বসেছেন। খুন করার কোনো ইচ্ছা তার ছিল না। আসলে ব্যবসাপত্র নিয়ে জয়ন্তবাবু তাকে পুলিশে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়েছিলেন। পুলিশ কেস একটা হয়েছিল সেটা ঠিক, কিন্তু এই সমস্ত কেস থেকে বাইরে বেরিয়ে আসা যায়
কিন্তু জয়ন্তবাবুর কাছে যে সমস্ত তথ্য ছিল সেগুলো দিলে সদাশিববাবুকে আর বাইরে বেরিয়ে আসতে হতো না। সেই কারণে সদাশিববাবু এই কাজটা করেন। তবে এখন তার শাস্তি হবে। আর সকালেই আমি জয়ন্তবাবুর স্ত্রীর সাথে কথা বলে এসেছি। সত্যি বলতে একটা সময় আমি নিজেও তাকেই সন্দেহ করছিলাম, কারণ সমস্ত সুযোগ সুবিধার মোটিভ সবকিছুই তার দিকে ছিল। আর যাই হোক, এখন সবটা ভালোই ভালোই মিটে গেছে। সদাশিববাবুকে দুটো খুনের জন্য যথাযথ শাস্তি দেওয়া হবে। তুমি কিন্তু বলেছিলে এই কেসটা শেষ হয়ে গেলে আমরা কোথাও একটা বেড়াতে যাব। এবার কিন্তু তোমার কথা থেকে সরে গেলে চলবে না। ঠাকুরপো, তুমি কিন্তু সাক্ষী থাকলে ও যেন এবার আর কথার খেলাপ না করে। না না, আমি আমার কথা থেকে সরবো কেন? তাহলে ঠিক করো অজিত, কোথায় যাওয়া যায়? কোথাও থেকে ঘুরে আসি, দার্জিলিং নাকি পুরী? তুমি বলো অজিত। আমি কোনো কথা বললাম না, কারণ জানতাম এই পর্যন্তই, এরপরে আর কোনো কিছু হবে না। বৌঠানার দু একটা কথা বলে উঠে রান্নাঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, ঠিক তখনই পুঁটিরাম এসে বলল, দাদা বাবু, এই যে আপনার সাথে একজন দেখা করতে এসেছে, ওপরে নিয়ে আসি। কে এসেছে? জানি না বৌদিমণি, ভদ্রলোক খুব অনুনয় বিনয় করছেন, তা ওনার বিপদের কথা জানানোর জন্যই আর কি। ব্যোমকেশ বোধহয় মনে মনে একটু খুশি হয়েছিল, তাই নিজের চেয়ার একটু ভালো করে বসতে বসতে বলল, তার বলতে পুঁটিরাম, যাও যাও, শিগগির নিয়ে এসো। অজিত, তুমিও তাহলে বসো, দেখা যাক নতুন কি জট আমাদের জন্য অপেক্ষা করছে। অগত্যা আমি বসে পড়লাম। পুঁটিরাম বেরিয়ে যাওয়ার পরে বৌঠান বলল, একটা কেস শেষ হতে না হতেই আরেকটা কেস এসে হাজির হয়। আমি বুঝতে পেরেছি আমাদের আর বেড়াতে যাওয়া হবে না। তোমার এই সত্যান্বেষণের নেশাই আমাদের কাল হলো ব্যোমকেশ। বলেই দুমদুম করে পা ফেলে রান্নাঘরের দিকে চলে গেল বৌঠান। ব্যোমকেশের মুখে একটা হাসি ফুটে উঠল। আর ঠিক তখনই দরজার পর্দা ঠেলে ভেতরে ঢুকে এলেন এক ভদ্রলোক। দুটো হাত তুলে নমস্কার করে বললেন, নমস্কার ব্যোমকেশবাবু, আমায় বাঁচান, আমি বড় বিপদে পড়ে, আমার সর্বনাশ হয়ে গেছে ব্যোমকেশবাবু, আমাকে চক্রান্ত করে ভাসানো হচ্ছে। আমি ভদ্রলোকের দিকে ভালো করে তাকালাম। তার গোটা মুখে একটা ভয়ের ছাপ, তার এক হাতে একটা লাঠি, মাথার মাঝখানে মস্ত টাক। তিনি ব্যোমকেশের ইশারায় সামনের চেয়ারে বসে লাঠিটা একপাশে রেখে আবার বলে উঠলেন, ব্যোমকেশবাবু, আমায় চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, আপনি আমায় বাঁচান, পুলিশ আমার বাড়িতে তল্লাশি চালাচ্ছে, আমি নির্দোষ। ব্যোমকেশ একটা সিগারেট ধরালো, তারপর দুবার ধোঁয়া ছেড়ে বলল, বেশ, সমস্যাটা আপনি খুলে বলুন আমায়, শুরু থেকে সবটা বলুন, কোনো কিছু গোপন করবেন না। ভদ্রলোক বলতে শুরু করলেন,